ধনীরা কিভাবে অর্থ আবিষ্কার করে। রবার্ট টি কিওসাকির বেস্ট সেলার এই বই রিচ ড্যাড পুয়ার ড্যাড, এই বইতে আমরা আলোচনা করব যে ধনীরা কিভাবে অর্থ আবিষ্কার করে। আমরা যে পথে আগাচ্ছি এই পথটা কি আসলে সঠিক কিনা। আজকে আলোচনা করব এই বইয়ের প্রথম অধ্যায়, একটি চাহিদার কথা। তো এই গল্পটা হচ্ছে ইঁদুর দৌড় নিয়ে, যেটাকে রবার্ট বলেছেন র্যাট রেস। তো আমরা এই র্যাট রেস বা ইঁদুর দৌড় থেকে কিভাবে বের হয়ে আসবো এটা বুঝতে পারবেন এই অধ্যায় থেকে। তো শুনতে থাকুন। কারো জীবনের গঠনের জন্য স্কুল কি শিশুদের সঠিকভাবে প্রস্তুত করে তোলে? আমার বাবা মা আমাকে বলতেন, প্রচুর পরিশ্রম করে পড়ো, ভালো ফলাফল পাও এবং তাহলে তুমি বেশি বেনিফিটের একটা ভালো চাকরি পাবে। সবশেষে যখন আমি 1976 সালে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিং বিষয়ে ক্লাসের টপ পজিশন অনার্স সহযোগে গ্রাজুয়েট হয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করলাম, তখন আমার বাবা মার লক্ষ্য পূর্ণ হলো। এটা তাদের জীবনে রাজকীয় অর্জন। তাদের মাস্টার প্ল্যান অনুযায়ী আমি একটি বিগ 8 অ্যাকাউন্টিং ফার্মে চাকরি পেলাম এবং একটি দীর্ঘ চাকরি জীবন এবং কম বয়সী রিটায়ারমেন্টের আশায় থাকলাম। আমার স্বামী মাইকেল একই পথ অনুসরণ করলো। আমরা উভয় এসেছিলাম পরিমিত আয়ের কঠোর পরিশ্রম করা পরিবার থেকে। আমরা কাজের শক্ত নৈতিকতায় বিশ্বাসী ছিলাম। মাইকেল অনার্স সহকারে গ্রাজুয়েট হয়েছিল, কিন্তু সে দুইবারই তা করেছিল, প্রথমে ইঞ্জিনিয়ারিং এবং পরে আইন কলেজে। সে দ্রুত নিয়োগ পেল প্রেস্টিজিয়াস ওয়াশিংটন ডিসি ল ফার্মে, যা প্যাটেন্ট লতে স্পেশালাইজড ছিল এবং ভবিষ্যৎ খুব উজ্জ্বল। কেরিয়ারের পথ সুনির্দিষ্ট এবং আগেভাগে রিটায়ারমেন্টের নিশ্চয়তাও ছিল। যদিও আমরা আমাদের কেরিয়ারে বেশ সফল হয়েছিলাম, কিন্তু আমরা যেমন আশা করেছিলাম তেমনটা হয়নি। আমরা বহুবার চাকরি বদল করেছিলাম, সব ক্ষেত্রেই সঠিক কারণে, তাই সেখানে কোনো পেনশন প্ল্যান ছিল না। মাইকেল আমার বিয়ে জীবন খুব চমৎকার ছিল। আমাদের 3টি ভালো সন্তান ছিল। আমরা যখন এটা লিখছিলাম তখন এদের 2জন কলেজে পড়ে এবং 1জন হাই স্কুলে পড়ে। আমরা প্রচুর অর্থ খরচ করেছি যাতে আমাদের সন্তানেরা ভালো এডুকেশন পায়। 1996 সালে একদিন আমার এক সন্তান স্কুল থেকে ফিরল মোহভঙ্গ হয়ে। পড়াশোনায় তার একঘেয়েমি ও ক্লান্তি এসে গেছে। সে প্রতিবাদী হয়ে বলল, এখন আমি আমার সময় এমন কিছু সাবজেক্ট পড়ে সময় ব্যয় করব যেগুলো জীবনে আমি কখনো ব্যবহারই করব না। চিন্তা না করে আমি উত্তর দিলাম, কারণ তুমি ভালো ফলাফল না পেলে কলেজে যেতে পারবে না। সে বলল, আমি কলেজে যাই বা না যাই, আমি ধনী হতে যাচ্ছি। একটু ভয় নিয়েই এবং মাতৃত্বের উদ্বিগ্নতা নিয়ে আমি বললাম, তুমি যদি কলেজ থেকে গ্রাজুয়েট না হতে পারো তবে তুমি ভালো জব পাবে না, এবং যদি তুমি ভালো জব না পাও তাহলে তুমি কিভাবে ধনী হওয়ার পরিকল্পনা করবে। আমার ছেলে হাসির ভান করলো এবং মৃদু বিরক্তিতে মাথা এদিক ওদিক দোলাতে লাগলো। আমরা এ নিয়ে অনেকবারই কথা বলেছি। সে মাথা নিচু করলো এবং চোখ ঘোরাতে লাগলো। আমার মাতৃত্বের জ্ঞান তার কানে আবারও ঢুকলো না। স্মার্ট ও দৃঢ় প্রতিজ্ঞ হলেও সে সবসময় খুব বিনয়ী এবং সশ্রদ্ধ যুবক। সে শুরু করলো, মা, এখন আমার লেকচার শোনার পালা। সময়ের সাথে চলো, চারপাশে দেখো, ধনী লোকরা তাদের ডিগ্রির কারণে ধনী হয়নি। মাইকেল জর্ডন এবং ম্যাডোনাকে দেখো, এমনকি বিল গেটস, যে হার্ভার্ড থেকে বাদ পড়ে গিয়েছিল কিন্তু প্রতিষ্ঠা করলো মাইক্রোসফট, তিনি এখনও আমেরিকার এবং বিশ্বের সবচেয়ে ধনী লোকগুলোর মধ্যে একজন। একজন বেসবল খেলোয়াড় আছে যে বছরে $4 মিলিয়ন আয় করছে, যদিও তাকে বলা হয় মেন্টালি চ্যালেঞ্জড। আমাদের মধ্যে দীর্ঘ নীরবতা নেমে এলো। আমার কাছে সুস্পষ্ট হয়ে উঠলো যে আমার বাবা মা আমাকে যে উপদেশ দিতেন, আমিও সেই একই উপদেশ আমার ছেলেকে দিচ্ছি। আমাদের চারপাশের পৃথিবী বদলে গেছে, কিন্তু উপদেশ বদলায়নি এতটুকু। ভালো এডুকেশন ও ভালো ফলাফল আর সফলতা নিশ্চিত করতে পারতেছে না, এবং আমার বাচ্চারা ছাড়া আর কেউ তা লক্ষ্য করেছে বলে আমার মনে হচ্ছে না। সে আবার বলল, মা, আপনি ও ড্যাড যেরকম কঠোর পরিশ্রম করছেন আমি সেরকম করতে চাই না। আপনি অনেক টাকা কামাই করেছেন। আমরা এক বড় বাড়িতে বাস করছি, অসংখ্য খেলনা আমাদের আছে। আমি যদি আপনার উপদেশ শুনি তবে আমার শেষও আমাদের মতো হবে। কঠোর ও আরও কঠোর পরিশ্রম করব, শুধুমাত্র সরকারকে বেশি বেশি ট্যাক্স দেওয়ার জন্য এবং ঋণে জর্জরিত হয়ে উড়ে যাওয়ার জন্য। আমি জানি আমার রিটায়ারমেন্টের পর আমি সোশ্যাল সিকিউরিটি বা কোম্পানি পেনশনের উপর নির্ভর করতে পারবো না। আমি নতুন উত্তর চাই। সে ঠিকই বলেছিল, তার নতুন উত্তর দরকার, আমারও দরকার। আমার বাবা মার উপদেশ 1945-এর আগে যারা জন্মগ্রহণ করেছে তাদের জন্য প্রযোজ্য হবে, কিন্তু এটা আমাদের মতো যারা দ্রুত পরিবর্তনশীল বিশ্বে জন্মগ্রহণ করেছে তাদের জন্য বিপর্যয় সৃষ্টি করবে। আমি আমার সন্তানদের আরও সহজভাবে বলতে পারছি না, স্কুলে যাও, ভালো ফলাফল নাও এবং একটা নিরাপদ ও নিশ্চিত জব খুঁজে নাও। আমি জানি আমার বাচ্চাদের এডুকেশনকে গাইড করার জন্য আমার নতুন পদ্ধতি খুঁজতে হবে। একজন মা এবং একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে আমার সন্তানের স্কুল যে সঠিক ফিনান্সিয়াল এডুকেশন পাচ্ছে না সে সম্পর্কে আমি উদ্বিগ্ন। অনেক সন্তান স্কুল ছাড়ার আগেই তাদের হাতে আসে ক্রেডিট কার্ড, যদিও তার কখনো অর্থ বিষয়ক কোনো কোর্স করেনি বা জানে না কিভাবে ইনভেস্ট করতে হয়। একমাত্র এই বিষয়টা চিন্তা করে দেখুন কিভাবে কম্পাউন্ড ইন্টারেস্ট ক্রেডিট কার্ডের উপর কাজ করে। সহজভাবে বলতে গেলে ফাইন্যান্সিয়াল লিটারেসি এবং টাকা কিভাবে কাজ করে তা জানা ছাড়া তারা তাদের জন্য অপেক্ষায় থাকা বর্তমান বিশ্বকে মোকাবেলা করতে প্রস্তুত হতে পারে না। এই বিশ্ব সঞ্চয় থেকে খরচ করার উপরে বেশি জোর দিয়ে থাকে।
যখন আমার বড় ছেলে কলেজের ফ্রেশম্যান থাকা অবস্থায় ক্রেডিট কার্ডের ঋণ নিয়ে অসহায় পড়েছিল, আমি শুধুমাত্র তার ক্রেডিট কার্ড ধ্বংস করে তাকে সাহায্য করিনি, নিজের জন্য এমন একটি প্রোগ্রাম খুঁজে নিয়েছি যেটা আমার শিশুদের ফাইন্যান্সিয়াল বিষয়ে শিক্ষা দিতে আমাকে সাহায্য করবে। গত বছর একদিন আমার স্বামী আমাকে অফিস থেকে ফোন করলো, আমার সাথে একজন লোক আছেন যার সাথে তোমার দেখা হওয়া দরকার। মনে হয় তিনি বললেন তার নাম রবার্ট টি কিওসাকি। তিনি একজন ব্যবসায়ী ও বিনিয়োগকারী এবং তিনি এডুকেশনাল কিছু প্রোডাক্টের প্যাটেন্টের জন্য আবেদন করেছেন। ঠিক আমি যা খুঁজছিলাম। আমার স্বামী মাইক খুবই অভিভূত হয়ে পড়ল। রবার্ট কিওসাকি নতুন প্রোডাক্ট ক্যাশ ফ্লো নিয়েছেন যা তিনি তৈরি করেছিলেন। তিনি তার প্রোটোটাইপ পরীক্ষার সময়ে আমাদের দুজনে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছিলেন। একটি লোকাল ইউনিভার্সিটির ফ্রেশম্যান আমার 19 বছরের মেয়েকে বলেছিলাম সে তো অংশগ্রহণ করবে কিনা। সে সম্মত হলো। 3টি গ্রুপে ভাগ হয়ে 15 জন লোক এতে অংশ নিয়েছিল। মাইক ঠিকই বলেছিল, এই এডুকেশনাল প্রোডাক্টটি আমি খুঁজছিলাম এতদিন। কিন্তু এতে একটি টুইস্ট ছিল। এটি ছিল একটি রঙের মনোপলি বোর্ড যার মাঝখানে একটি সুসজ্জিত ইঁদুর ছিল। এতে দুটো রাস্তা ছিল, একটি ভিতরের দিক এবং একটি বাইরের দিক। গেমটির উদ্দেশ্য ছিল ভিতর দিকের রাস্তা থেকে বের হয়ে আসা, যাকে রবার্ট বলেছিলেন র্যাট রেস, এবং বাইরের রাস্তায় পৌঁছা বা ফাস্ট ট্র্যাক। ধনী ব্যক্তিরা বাস্তব জীবনে যেভাবে খেলে থাকে তাকে অনুকরণ করে রবার্ট ফাস্ট ট্র্যাক তৈরি করেছিলেন। রবার্ট তখন আমাদের জন্য রেড রেসের ব্যাখ্যা দিলেন। আপনি যদি এভারেজ শিক্ষিত কঠোর পরিশ্রমী লোকদের জীবন দেখেন, সেখানে দেখবেন একই পথ। শিশু জন্ম নেয়, স্কুলে যাওয়া শুরু করে, শিশুটি যখন ভালো ফল করে, ভালো ফলাফল পায়, কলেজে ভর্তি হয়, তখন বাবা মা আনন্দ উৎফুল্ল হয়ে ওঠেন। শিশুটি গ্রাজুয়েট হয়, হয়তো কোনো গ্রাজুয়েট স্কুলে যায়, তখন যেরকম প্রোগ্রাম করা আছে ঠিক সেরকমই করতে থাকে। একটি সেফ নিরাপদ জব বা কেরিয়ার খুঁজতে থাকে। শিশুটি চাকরি পায়, একজন ডাক্তার বা একজন ইঞ্জিনিয়ার হয়ে ওঠে, অথবা আর্মিতে বা সরকারি কোনো উন্নয়ন কাজে জয়েন করে। সাধারণভাবে শিশুটি টাকা বানাতে লেগে যায়। ক্রেডিট কার্ডগুলো দল বেঁধে আসতে শুরু করে এবং শপিং শুরু হয়ে যায়। টাকাকে উড়িয়ে দিতে শিশুটি এমন সব জায়গায় যায় যেখানে অন্যরা গিয়ে আড্ডায় মজে থাকে। তারা দেখা করে, ডেটিং করে এবং কেউ কেউ বিয়েও করে ফেলে। জীবন তখন মধুময় হয়ে ওঠে, কারণ আজ পুরুষ ও নারী সবাই কাজ করছে। দুজনের ইনকাম এক আশীর্বাদ। তারা সফলতা অনুভব করে, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল মনে হয়। তারা বাড়ি, গাড়ি ও টিভি কেনার সিদ্ধান্ত নেয়, ছুটি নেয় এবং সন্তান জন্ম দেয়। সুখের বান্ডেলে চলে আসে, ক্যাশের চাহিদা সর্বত্র দেখা দেয়। সুখী দম্পতি দেখিয়ে তাদের কেরিয়ার খুবই গুরুত্বপূর্ণ, তাই তারা কঠোর পরিশ্রম শুরু করে দেয়। প্রমোশন এবং বেতন বৃদ্ধি হতে থাকে। বেতন বাড়ে, তেমনি আরেকটি বাচ্চাও। বড় বাড়ির দরকার হয়ে পড়ে। তারা আরও কঠোর পরিশ্রম করেন, ভালো কর্মী হয়ে যায় এবং হয়ে যায় আরও ত্যাগী। তারা আরও স্পেশালাইজড স্কিল অর্জন করতে স্কুলে ফিরে যায়, যাতে বেশি পরিমাণে আয় করতে পারে। হয়তোবা কেউ কেউ আরেকটি চাকরি নেয়, তাদের আয় বাড়তে থাকে। তেমনি বাড়ে তাদের ট্যাক্স ব্র্যাকেট এবং তাদের নতুন বাড়ির উপর রিয়েল এস্টেট ট্যাক্স। বাড়ে তাদের সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স এবং অন্যান্য ধরনের ট্যাক্স। তারা অনেক বড় পে চেক পায়, কিন্তু ভেবে পায় না টাকা যায় কোথায়। তারা তাদের ক্রেডিট কার্ড দিয়ে কিছু মিউচুয়াল ফান্ড ও গ্রোসারি কিনে থাকে। তাদের শিশুদের বয়স তখন 5 কি 6 পৌঁছে। তাদের কলেজের জন্য এবং রিটায়ারমেন্টের জন্য সঞ্চয়ের প্রয়োজন বাড়তে থাকে। সুখী দম্পতি 35 বছর আগে জন্মেছিল, এখন তাদের জীবনের শেষ কর্মদিবস পর্যন্ত ইঁদুর দৌড়ে পড়ে গেলেন। তারা কাজ করে কোম্পানির মালিকদের জন্য, সরকারের ট্যাক্স দেওয়ার জন্য এবং ব্যাংকের মর্টগেজ ও ক্রেডিট কার্ডের পাওনা পরিশোধের জন্য। তারপর তারা তাদের সন্তানদের উপদেশ দিচ্ছেন, কঠোর পরিশ্রম করো, লেখাপড়া করো, ভালো ফলাফল অর্জন করো এবং একটি জব বা কেরিয়ার খুঁজে নাও। তারা টাকা সম্পর্কে কিছুই শিখতে পারে না। যারা তাদের সরলতার মাধ্যমে মুনাফা অর্জন করছেন, তাদের কাছ থেকে প্রাপ্ত অল্প জ্ঞান ছাড়া এবং সারা জীবন কঠোর পরিশ্রম করে যান। প্রক্রিয়াটি আরেকটি কঠোর পরিশ্রমী জেনারেশনে চলে যায়। এটাই হলো ইঁদুর দৌড় বা র্যাট রেস। এই ইঁদুর দৌড় থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হলো অ্যাকাউন্টিং ও ইনভেস্টমেন্টে আপনার দক্ষতা প্রমাণ করা। যদিও এই দুটি সাবজেক্ট আয়ত্ত আনা সবচেয়ে কঠিন কিনা এ নিয়ে মত পার্থক্য আছে। বিগ 8 অ্যাকাউন্টিং ফার্মে কাজ করা একজন ট্রেনিংপ্রাপ্ত সিপিএ হিসেবে আমি বিস্মিত হয়ে দেখলাম রবার্ট এই দুটি সাবজেক্টে লেখাপড়াকে মজা ও উত্তেজনার করে তুলেছেন। প্রক্রিয়াটি এমনভাবে ছদ্মবেশে ধরা ছিল যে যখন আমরা পরিশ্রম করে ইঁদুর দৌড় থেকে বের হওয়ার চেষ্টা করে যাচ্ছি, তখন আমাদের মনেই হয় না আমরা কিছু শিখছি। শীঘ্রই এই প্রোডাক্টের টেস্ট আমার মেয়ের সাথে একটি মজার বিকেলে পরিণত হলো। আমরা এমন কিছু বিষয় আলোচনা করলাম যা এর আগে কখনো আলোচনা করিনি। একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে ইনকাম স্টেটমেন্ট ও ব্যালেন্স শিটের মাধ্যমে এমন একটি গেম খেলা ছিল খুবই সহজ। তাই আমার মেয়ে ও অন্য প্লেয়ারদের মূল ধারণাগুলো যেগুলো তারা বোঝে না সেসব বোঝানো যথেষ্ট সময় ছিল। আমি সেদিনের ইঁদুর দৌড় থেকে বের হওয়া পুরো টেস্ট গ্রুপের প্রথম এবং একমাত্র ব্যক্তি ছিলাম। আমি 50 মিনিটেই বের হতে পেরেছিলাম, যদিও খেলাটি প্রায় 3 ঘন্টা চলেছিল। আমার টেবিলে একজন ব্যাংকার, একজন ব্যবসার মালিক ও একজন কম্পিউটার প্রোগ্রামার ছিলেন। যে ব্যাপারটা আমার কাছে খুবই আপত্তিজনক ছিল সেটা হলো এই লোকগুলো অ্যাকাউন্টিং ও ইনভেস্টিং সম্পর্কে কেমন এত কম জানে, যা তাদের জীবনে এত গুরুত্বপূর্ণ। আমি অবাক হয়ে ভাবলাম কীভাবে তারা বাস্তব জীবনের আর্থিক ব্যাপারগুলো ম্যানেজ করে চলেন। আমি বুঝতে পারলাম আমার 19 বছরের মেয়ের বয়সের কমপক্ষে দ্বিগুণ বয়সী লোকগুলো
যখন এসব জিনিস বুঝে না তখন আমার মেয়ে কেমনে এসব বুঝবে। যদিও আমি খুশি হলাম ওরা এত বেশি শিখছে দেখে, কিন্তু বিচলিত হচ্ছিলাম ওরা অ্যাকাউন্টিং ও ইনভেস্টমেন্টের কিছুই জানে না দেখে। তারা ইনকাম স্টেটমেন্ট ও ব্যালেন্স শিটের মধ্যেকার সম্পর্ক ভালোভাবে বুঝতে তাদের সমস্যা হচ্ছিল। সম্পদ কেনা বেচায় তাদের প্রত্যেকটি লেনদেন কীভাবে তাদের মাসিক ক্যাশ ফ্লোতে প্রভাব বিস্তার করে তা মনে করতে তাদের সমস্যা হচ্ছিল। আমি ভাবলাম কত মিলিয়ন লোক বাস্তব জীবনে ফাইন্যান্সিয়াল স্ট্রাগলের মধ্যে আছে, তার একমাত্র কারণ তাদেরকে এসব সাবজেক্ট শেখানো হয়নি। আমি ভাবলাম তারা মজা করছিল এবং খেলায় জেতার আকাঙ্ক্ষায় হতবুদ্ধি হচ্ছিল। রবার্ট খেলা শেষ করার পর আমাদের 15 মিনিট সময় দিয়েছিল যাতে আমরা ক্যাশ ফ্লো নিয়ে নিজেদের মধ্যে আলোচনা ও সমালোচনা করতে পারি। আমার টেবিলের ব্যবসায়ী খুশি হতে পারলেন না, তিনি খেলাটি পছন্দ করেননি। তিনি বললেন আমার এসব জানার প্রয়োজন হয় না, এসব জিনিস আমাকে বলে দেওয়ার জন্য আমি অ্যাকাউন্টেন্ট, ব্যাংকার এবং অ্যাটর্নি নিয়োগ দিয়ে থাকি। রবার্ট উত্তরে বললেন, আপনি কি দেখেন নাই যে অনেক অ্যাকাউন্টেন্ট আছে যারা নিজেরা ধনী নয়, এবং ব্যাংকার, অ্যাটর্নি, স্টক ব্রোকার এবং রিয়েল এস্টেট ব্রোকার তারা অনেক বেশি জানে এবং অনেক ক্ষেত্রে তারা খুবই স্মার্ট, কিন্তু এদের অধিকাংশই ধনী নয়। যেহেতু ধনী লোকরা যা জানে তা আমাদের স্কুলে শেখায় না, সেহেতু ওদের কাছ থেকে আমাদেরকে উপদেশ গ্রহণ করতে হবে। কিন্তু একদিন হয়তো আপনি হাইওয়ে ধরে গাড়ি চালাচ্ছেন, ট্রাফিকে আটকা পড়ে গেলেন, কাজে ফেরার জন্য খুব সংগ্রাম করলেন। আপনি আপনার ডাইনে তাকালেন, দেখালেন আপনার অ্যাকাউন্টেন্ট এবং ট্রাফিক জ্যামে, বামে তাকালেন, দেখলেন আপনার ব্যাংকার। এটা নিশ্চয়ই আপনাকে কিছু বলছে। কম্পিউটার প্রোগ্রাম এতে প্রভাবিত হলো না, আমি এটা শেখার জন্য সফটওয়্যার কিনতে পারি। ব্যাংকার যেভাবে হোক একটু নড়েচড়ে বসলেন। আমি এটা স্কুলে পড়েছিলাম অ্যাকাউন্টিং অংশে। এই পর্যন্তই, কিন্তু আমি তা কখনো ব্যক্তি জীবনে প্রয়োগের কথা জানতে পারিনি। এখন আমি জানলাম আমার এই রেড রেস থেকে বের হওয়া দরকার। তো এই ছিল মূলত প্রথম অধ্যায়ের মূল বিষয়বস্তুটি। তো সামনের অধ্যায়গুলো জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো সামনের প্রত্যেকটা অধ্যায় আমরা আলোচনা করব। ধন্যবাদ।